ভিডিও শুরুতে আমার অডিয়েন্সের সামনে আমি একটা প্রশ্ন ছুড়ে দিতে চাই, যে প্রশ্নটা আমার ভিডিওর মূল থিমের সাথে অনেকটা সম্পর্কিত। প্রশ্নটা হচ্ছে এরকমই: আপনি একটি টুর্নামেন্টে অংশগ্রহণ করতে যাচ্ছেন, সেই টুর্নামেন্টের অংশগ্রহণমূলক হিসেবে আপনি যে প্রস্তুতিটা সম্পন্ন করতে যাচ্ছেন, সেই প্রস্তুতি হিসাবে আপনি যাকে অপোনেন্ট হিসেবে বেছে নিবেন, সেই অপোনেন্ট টিম আপনার থেকে সহজ প্রতিপক্ষ হওয়া বেটার হবে নাকি আপনার থেকে কঠিন প্রতিপক্ষ হওয়া বেটার হবে? মতামতটা অবশ্যই কমেন্টস বক্সে লিখে পাঠাবেন। কিন্তু সহজ প্রতিপক্ষ সহজ জয়, ফেক কনফিডেন্স, নাকি কঠিন প্রতিপক্ষ হেরে যাওয়া, লড়াই করা, ভুলগুলো বের করা, সেই ভুলগুলো শুধরে টুর্নামেন্টে আপনার প্রচেষ্টাটা সর্বোচ্চটুকু রাখা এবং টুর্নামেন্টে ভালো ফলাফল বের করা? বাংলাদেশ সাব চ্যাম্পিয়নশিপ 2026-এ অংশগ্রহণ করবে নিজেদের ঘরের মাটিতে। যে টুর্নামেন্টটা দক্ষিণ এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ, যে টুর্নামেন্টটা ঘিরে বাংলাদেশের মধ্যে আলাদা উত্তেজনা সবকিছু রয়েছে। প্রবাসী ফুটবলারের পাশাপাশি বাংলাদেশের 23 বছরের অপেক্ষার অবসান হওয়ার একটা সুবর্ণ সুযোগ। সেখানে বাংলাদেশ ফিফা ইন্টারন্যাশনাল উইন্ডো সেপ্টেম্বর এবং অক্টোবরের মাঝে বাংলাদেশ কিরগিজস্তানের পক্ষ থেকে 3 জাতিকে নিয়ে হচ্ছে একটা টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। সেখানে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে, কিন্তু যেখানে কিরগিজস্তান 105 র্যাঙ্কিং ফিফা র্যাঙ্কিং এ, যেখানে যেখানে 3 জাতি টুর্নামেন্টটা হবে, বাকি দলগুলো র্যাঙ্কিং 90 থেকে 100-র মধ্যে, যেখানে বাংলাদেশের ফিফা র্যাঙ্কিং 181। সেখানে এরকম একটা শক্তিশালী দলের বিপক্ষে, এরকম একটা কঠিন দলের বিপক্ষে যখন ম্যাচ খেলার সুযোগ আসে, তখন সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে যখন এরকম একটা সুবর্ণ সুযোগ নিজেদেরকে ঝালিয়ে নেওয়ার, তখন এই সুযোগটা বাংলাদেশ হাতছাড়া করলো। একদিকে থমাস ডুলি যখন কাবরেরার বিদায়ের পরে সে এক্সপেরিমেন্টে তিনি সাকসেস হয়েছেন হচ্ছে সান মারিনোর বিপক্ষে, ইউরোপের মাটিতে ইউরোপের দলের বিপক্ষে। সেখান থেকেই থমাস ডুলির প্রত্যেকটা গণমাধ্যম কর্মীর মুখোমুখি হয়ে তিনি একটা কথাই বলার চেষ্টা করেছেন: বাংলাদেশ সবসময় কঠিন প্রতিপক্ষের বিপক্ষে, হাই র্যাঙ্কিং দলের বিপক্ষে খেলে নিজেদের র্যাঙ্কিং বাড়ানোর পাশাপাশি নিজেদের ফুটবলের মানটা উন্নয়ন করতে চান। তখন কেন থমাস ডুলির এই ভাষ্যটা কয়েক দিনের মধ্যে পরিবর্তন হয়ে গেল? এর পিছনে কি রয়েছে অদৃশ্য হাত? বাংলাদেশ কি নিজেদের ঘরের মাটিতে সেপ্টেম্বর অক্টোবর উইন্ডোতে খেলতে চায় নেপাল ভুটানের মতো সহজ প্রতিপক্ষের বিপক্ষে, যেখানে বাংলাদেশ যে হামজা শামী সোমদের একটা ইমেজ বা একটা যে ফুটবল ফ্যানদের তাদের প্রতি যে একটা আগ্রহের জায়গা, ফুটবলের সোনালী দিনগুলোকে ফিরিয়ে আনার যে একটা প্রয়াস, সেটাকে কাজে লাগিয়ে ভালো একটা রেভিনিউ কি অ্যাচিভ করা, যে রেভিনিউটা টেবিলের তলানিতে আদান প্রদান হতে থাকবে বাফুফের সাথে সম্পৃক্ত কর্মকর্তাদের মধ্যে? এমন কিন্তু প্রশ্ন উঠে আসে। যেখানে কিরগিজস্তানের এরকম একটা টুর্নামেন্টটাকে কেন আমরা সেখানে নিজেদেরকে না করে দিলাম, খেলতে রাজি হলাম না? কেন থমাস ডুলি কঠিন প্রতিপক্ষের বিপক্ষে এখন খেলতে চায় না? কেন থমাস ডুলি হেরে যাওয়ার চিন্তা থেকে বের হয়ে আসতে চায়? কেন থমাস ডুলি হচ্ছে সহজ প্রতিপক্ষের বিপক্ষে খেলে নিজেদের আত্মবিশ্বাস নিয়ে সাপটা খেলতে চায়? সেটা কতটুকু যুক্তিসঙ্গত? সবকিছুই কি অস্ট্রেলিয়া ইউরোপের মাটিতে যখন আমাদের খেলার সুযোগ আসতেছে, তখন কেন আমরা সেটাকে হাতছাড়া করতে যাচ্ছি? এটা কিন্তু প্রশ্ন। একদিকে যদি আমরা ভারতের কথা বলি, ভারত কিন্তু 3 অক্টোবর তারা ব্রাজিলের মতো প্রতিপক্ষের বিপক্ষে খেলবে। সেখানে ব্রাজিল বিশ্বের 5 নাম্বার র্যাঙ্কিং এর দল, বিশ্ব চ্যাম্পিয়ন একটা দলের বিপক্ষে খেলতে যাচ্ছে ভারত। দক্ষিণ এশিয়ার মধ্যে এটা একটা দারুণ একটা মুহূর্ত হয়ে থাকবে, যেখানে ভারত ব্রাজিলের পরপরেই তারা সাফের আগে খেলতে যাচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে। সেখানে বাংলাদেশ কেন কিরগিজস্তানকে তারা না করে দিল? বাংলাদেশ কেন সহজ প্রতিপক্ষকে ঘরের মাটিতে এনে নাকানি চুবানি খাইয়ে সাফেক কনফিডেন্স দিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের মিশনে নামতে চায়? এটা কি থমাস ডুলিকে বাধ্য করা হয়েছে, নাকি থমাস ডুলির তার পরিকল্পনার একটা অংশ? এরকম প্রশ্ন ফুটবল প্রেমীদের মনে ঘুরতেই পারে, কারণ থমাস ডুলি কয়েকদিন আগে বাংলাদেশ ন্যাশনাল টিমস কমিটির সাথে একটা মিটিং করেছিলেন, তারপরেই থমাস ডুলির এরকম সিদ্ধান্ত। তাহলে কি সত্যি বাফুফের এখানে
থমাস ডুলিকে কোনো কিছু একটা সিদ্ধান্ত নিতে বাধ্য করেছেন?